পানি যাতে ভিতরে না ঢোকে সেজন্য আর কি আমাদের এলাকার লোকরা থেকে এই বাঁশের পাইলিংটা দেওয়ার চেষ্টা করতেছে। এই যে পাইলিংটা দিচ্ছি শুধু মন বোঝানোর জন্য, এতে যে আমরা টিকে রাখতে পারবো এরকম কোনো আশা এখনো করতে পারতেছি না। পানি উন্নয়ন বোর্ড যদি আজকে ঠিক মতন কাজ করতো তাহলে আমাকে আজকের এই পরিস্থিতির সম্মুখীন হওয়া লাগতো না। আমাদের বয়সে আমরা এই পর্যন্ত দেখিনি যে 2 দিন যাবত কোনো ঘূর্ণিঝড়তে বাড়ি ঘর সব ভেঙে চুরে শেষ হয়ে গেছে। চিংড়ি মাছ, বাগদা, আপনার কাঁকড়া, যে সমস্ত গেরবেড়ি ছিল, এসে মাছ আছে, এই পরিমাণ মাছ ছিল, এই মাছ সব নদীতে চলে গেছে। পাবলিক কতটা টাকা দিতে পারবে? তাদের তো বাড়ি ঘরই নেই, সেদিক দিয়ে দেখবে নাকি ভাঙন দেখবে? বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে সারা দেশে প্রায় 33,000 টাওয়ার অচল। নেটওয়ার্ক বিপর্যয়ে ভোগান্তিতে কোটি গ্রাহক। 3 দিনেও স্বাভাবিক হয়নি চট্টগ্রাম বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম। সাগর যে পরিমাণ উত্তাল ছিল তখন পাইলট বোর্ডই যেতে পারেনি, পাইলটরা বোর্ড করতে পারেনি। তো সে বিবেচনায় গতকাল আনা যায়নি। আজকে আমরা আবার চেষ্টা করছি পাইলটদের প্রেরণার জন্য। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বাড়ি জমির পর এবার বেনজিরের শেয়ার মার্কেটের বিও অ্যাকাউন্ট ফ্রিজ। বন্ধ থাকবে স্ত্রী ও 2 মেয়ের নামে খোলা হিসেবের লেনদেনও। কাল তৃতীয় দফায় 90 উপজেলায় ভোট। কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম। নিরাপত্তায় মাঠে থাকবে 300 প্লাটুন বিজিবি। ঘূর্ণিঝড় রেমালে তছনছ উপকূলীয় এলাকা। দুর্দশা ভয়ানক রূপ নিয়েছে। খুলনার কয়রাসহ বিভিন্ন স্থানে বাঁধ ভেঙে তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম। পানিবন্দী মানুষ জানমাল রক্ষায় বাঁধ মেরামতে ঝাঁপিয়ে পড়েছেন। এদিকে 2 দিন ধরে বিদ্যুৎ ও যোগাযোগ বিচ্ছিন্ন সাধারণ মানুষ। বন্যায় ভাঙ্গে চুরে সব একাকার হয়ে গেছে, কিছুই নাই। বাড়ি ঘর সব ভেঙে চুরে শেষ হয়ে গেছে, কিছুই নেই। এখন পানিবন্দী আমরা। চিংড়ি মাছ, বাগদা, আপনার কাঁকড়া, যে সমস্ত গেরবেড়ি ছিল, এসে মাছ আছে, এই পরিমাণ মাছ ছিল, এই মাছ সব নদীতে চলে গেছে। মানে লক্ষ লক্ষ টাকা। কবুতর, ছাগল, মানে আমাদের হাঁস মুরগি মানে কিচ্ছু নাই, একদম সব শেষ। রাস্তাঘাট নাই, কিছু নাই, আমরা তো পানির উপরে ভাসি সব সময়। তার ফলে 4 ফুট উচ্চতায় পানি ঢুকে গেছে। বড় ছোট সব ঘের মানে মিশে একাকার হয়ে গেছে। ঘূর্ণিঝড় রেমালে ক্ষয়ক্ষতির খবর জানাতে এই মুহূর্তে খুলনার পাইকগাছায় আছেন সহকর্মী বেল্লাল হোসেন সজল এবং বাগেরহাটের মোরেলগঞ্জে আছেন সহকর্মী তানজিম আহমেদ। সরাসরি প্রথমেই যাচ্ছি সজলের কাছে। বেড়িবাঁধের বুক ছিঁড়ে লোকালয়ে পানি প্রবেশ করছে ভদ্রা নদীর। জোয়ারের কারণেই কিন্তু এই ভদ্রা নদীর পানি লোকালয়ে প্রবেশ করছে। একটু আগেও কিন্তু 1 ঘন্টার ব্যবধানে আমরা দেখতে পেয়েছি বেড়িবাঁধের যে ভাঙা অংশটি সেটি প্রায় 10 ফিট থেকে ভেঙে 30 থেকে 40 ফুটের বড় হয়েছে। এর ফলে কিন্তু পানির যে প্রবেশের হার সেটি কিন্তু বিশাল আকারে বৃদ্ধি পেয়েছে। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন পানি কি তীব্র আকারে কিন্তু এই লোকালয়ে প্রবেশ করেছে। আমরা এই মুহূর্তে রয়েছি খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নে এবং এই দেলুটি ইউনিয়নের যে তেলিগাতি গ্রামটি রয়েছে, তেলিখালী, সেই গ্রামের চিত্রই কিন্তু এটি। গ্রামের যে 22 নং পোল্ডারটি রয়েছে সেই পোল্ডার দিয়ে কিন্তু এভাবেই লোকালয়ে প্রাণী প্রবেশ করছে এবং স্থানীয় যেটি বলছেন এই গ্রাম এই ইউনিয়ন জুড়েই কিন্তু তরমুজ চাষ করা হতো। এই লবণাক্ত পানি ঢোকার কারণে কিন্তু তরমুজ চাষ নিয়ে কিন্তু সংসার যেমন রয়েছে, এছাড়া যে মাছের যে ঘেরগুলো সেগুলো কিন্তু একেবারেই প্লাবিত হয়েছে। জেলা প্রশাসকের দেওয়া তথ্য মতে খুলনা 3টি উপজেলায় দাকো, পাইকগাছা এবং কয়রায় মোট 5560টি যে মাছের ঘের সেটি কিন্তু প্লাবিত হয়ে গেছে এবং 3300টি পুকুর সেটি কিন্তু প্লাবিত হয়েছে। সেগুলোতে কিন্তু বাগদা, গলদা এবং যে সাদা পানির মাছ সেটি কিন্তু ছিল। সব মিলিয়ে স্থানীয় যেটি বলছে এই যে দুর্বল বেড়িবাঁধের কারণেই কিন্তু প্রতি বছর যখনই ঘূর্ণিঝড় আসে তখনই কিন্তু এই যে বেড়িবাঁধের ভাঙন সেটি ধরে এবং ভাঙন ধরার কারণে কিন্তু তাদের যে ক্ষতচিহ্ন সেটি কিন্তু বয়ে যেতে হয় দীর্ঘদিন ধরে। আমরা দেখেছি এই গ্রামটি ঘুরে গ্রামের প্রায় 10,000 মানুষ কিন্তু এখনও পানিবন্দী। অনেকে কিন্তু শুকনো জায়গায় যাওয়ার জন্য বাড়ির যে মালামাল সেটি নিয়ে কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে। এছাড়া আপনাদের যদি বলি যে এই এলাকায় কিন্তু আমরা আসার পর দেখেছি বিভিন্ন ঘেরের মাছ পচে কিন্তু গন্ধ বের হচ্ছে। স্থানীয় যেটি বলছে যে এই গন্ধ এবং এই মাছের পচা পানির কারণে কিন্তু এখানে সুপ্রিয় পানি তো পাওয়াই যাচ্ছে না এবং ডায়রিয়া, কলেরা সহ বিভিন্ন যে পানিবাহিত রোগ সেই রোগের কিন্তু আতঙ্কে তারা রয়েছে এবং
তারা যেটি বলছেন 3 বছর আগে এই বেড়িবাঁধটি নির্মাণ করা হলেও কিন্তু একেবারে অস্থায়ীভাবে নির্মাণের ফলে এই যে অল্প কিছু দিন যেতে না যেতেই কিন্তু এটি ভেঙে গেছে এবং তারা কিন্তু নিজ উদ্যোগে আমরা দেখেছি সকাল থেকে বাঁশ কেটে এখানে যে বাঁশের পাইলিং সেটি কিন্তু তৈরি করেছিল যাতে জোয়ারের পানি এটি যেন লোকালয়ে প্রবেশ না করে, কিন্তু এই যে বাঁধ সেটি কিন্তু সম্পন্ন করা যায়নি। এর আগেই জোয়ার শুরু হয়ে গেছে, জোয়ার শুরু হওয়ার কারণে কিন্তু তারা কাজ বন্ধ করে দিয়েছে। এখন তারা যেটি বলছে যে আগে তো এই উপজেলার ইটি ইউনিয়নের প্রায় দেলুটি ইউনিয়নের 3 ভাগে 2 ভাগ প্লাবিত ছিল। এই জোয়ারের পানি প্রবেশ করার কারণে 3 ভাগের 3 ভাগই কিন্তু প্লাবিত হবে এবং তাদের কিন্তু গত রাতে তারা কিন্তু নির্ঘুম রাত কাটিয়েছে। অনেকেই যেটি বলেছে রান্না করার কোনো ব্যবস্থা নেই। অন্য ঘূর্ণিঝড়ের সময় তারা যেটি বলছিলেন পার্শ্ববর্তী যারা থাকেন তারা কিন্তু রান্না করে এনে তাদেরকে খাবার দিতেন, কিন্তু এখন যেহেতু পুরো গ্রাম জুড়ে প্লাবিত সেক্ষেত্রে কিন্তু তাদের যে খাবার সেই খাবারের সংকটের কারণে তারা রাতের বেলা চিড়ামুড়ি খেয়েই কিন্তু তারা এই রাত যাপন করেছেন। এছাড়া তারা যেটি বলছেন যে খুলনায় শুধুমাত্র যে বেড়িবাঁধ নির্মাণ সেটাই নয়, স্থায়ী এবং টেকসই বেড়িবাঁধ কিন্তু তারা কিন্তু সবসময় তাদের দাবি থাকে। এই ছিল আমার কাছে খুলনা থেকে বেড়িবাঁধের যে ভাঙন তার সর্বশেষ সংবাদ। আমরা যেতে চাই বাগেরহাটে আছেন আমাদের সহকর্মী তানজিম আহমেদ। দুর্যোগ পরবর্তী জনজীবন কতটা দুর্ভোগের হতে পারে, কতটা ভোগান্তিময় হতে পারে, এটি আসলে উপকূলীয় জেলা বাগেরহাটে না আসলে বোঝা সম্ভব নয়। আমরা সকাল থেকেই বাগেরহাটের বিভিন্ন উপজেলায় আসলে ঘুরে দেখেছি, সেখানে এক ধরনের বিপর্যস্ত অবস্থা জনজীবনে, অর্থাৎ বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে, 50,000-এর মতো ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, 35,000 মাছের ঘের ভেসে গেছে এবং এর ফলে যে এক ধরনের ভোগান্তি সেটি আসলে দৃশ্যমান হয়ে উঠেছে এবং ক্ষতচিহ্নগুলো ফুটে উঠছে। মানুষের মধ্যে অসহায়ত্ব, ক্ষোভ, ত্রাণ না, কোনো ধরনের সহযোগিতা না পাওয়ার ক্ষোভ সবকিছু রয়েছে। আসলে এই মুহূর্তে আমরা যে বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার ঘষিয়াখালী এলাকায় রয়েছি, সেখানে কিন্তু এখন আবার জোয়ারের পানি, কিছুক্ষণ আগে সকালবেলাতে ভাটির টানে পানি নেমে গেলেও এখন আবার জোয়ারের পানি হু হু করে ঢুকছে জনপদে এবং এই যে ঘর বাড়িগুলো ছিল তার সেই সব ঘর বাড়ি আবারও প্লাবিত হচ্ছে। এবং একই সাথে যে একটি সাইক্লোন শেল্টারের সামনে আমরা আসলে দাঁড়িয়ে রয়েছি, ঘষিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্যা আশ্রয় কেন্দ্র বলা হচ্ছে, এই কেন্দ্রটি কিন্তু এই মুহূর্তে অধিক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে স্থানীয়রা বলছেন। অর্থাৎ এর সামনেই বিস্তীর্ণ জায়গা জুড়ে ভাঙন ধরেছে এবং যে কোনো সময় এই যে সাইক্লোন সেন্টার এটি আসলে নদীগর্ভে বিলীন হতে পারে এবং এর ফলে এই অঞ্চলের মানুষের আশ্রয় নেওয়ার জন্য, প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার জন্য যে একটি আশ্রয় ছিল সেটি আসলে হয়তো যে কোনো সময় বিলীন হতে পারে। একই সাথে যে মাছের ঘেরগুলো ভেসে গেছিল, সাধারণ মানুষ যারা, তারা মাথায় হাত তাদের আসলে বলতে হবে। অর্থাৎ বাগেরহাট অঞ্চলে অর্থাৎ 100 কোটি টাকার ক্ষতি হয়েছে মাছের ঘেরে। এছাড়া যারা জেলে যারা চাষি রয়েছেন, মৎস্য চাষি রয়েছেন, ঘের মালিক রয়েছেন, তারা বলছেন এই ক্ষতির পরিমাণ আরো বেশি হবে। অর্থাৎ তারা, আমরা দেখছি যে আমাদের সামনেই কিন্তু একটি ঘের এই বিস্তীর্ণ জায়গা জুড়ে আসলে একাকার হয়ে গেছে পানিতে। এর মধ্যে অনেক মানুষের আসলে ঘের ছিল, সেই ঘেরগুলো আলাদা আলাদা ভাগে খণ্ড খণ্ড অবস্থায় ছিল, কিন্তু সেই জায়গাটি আসলে কিন্তু এখন আর নেই, একাকার হয়ে গেছে। কার ঘেরের মাছ কোথায় গেছে সেটিও আসলে জানার উপায় নেই। সেজন্য আসলে হাল ছেড়ে দিয়েছেন যারা কৃষক চাষি রয়েছেন তারা। একই চিত্র কিন্তু আসলে বলতে হবে, আমরা যে ঘষিয়াখালী এবং নদীর জনপদ এবং নদীর মধ্যবর্তী যে রাস্তাটি ছিল, মাটির একটি রাস্তা, এই রাস্তায় এই অঞ্চলের মানুষের আসলে যাতায়াতের একমাত্র পথ ছিল। সেই পথটিও কিন্তু ঘূর্ণিঝড়ের রাতেই মুহূর্তের মধ্যে ভেঙে যায় এবং তার ফলে কিন্তু বড় একটি অংশ জুড়ে আসলে নদীগর্ভে বিলীন হয়েছে এবং সেখানে হু করে পানি, জোয়ারের পানি ঢুকছে জনপদে। সেই পানিগুলো আসলে প্রতিটি ঘরের মধ্যে ঢুকছে। তাদের যে এই পানি আসলে রান্নাঘর থেকে শুরু করে শোবার ঘরেও পৌঁছে গেছে। অর্থাৎ কোনো মানুষ রাতে যে শান্তিতে ঘুমাবে সেই সুযোগটি আসলে 2-3 দিনের মধ্যে নেই এবং এই রান্নাঘরে রান্না খাওয়া সবকিছু বন্ধ থাকার ফলে তাদের কিন্তু আসলে যে 2-3 দিনের মতো সময় তারা আসলে অভুক্ত থাকতে হচ্ছে। শুকনা খাবারের আসলে খুব একটা যোগান পাওয়া যাচ্ছে না এবং একই সাথে কিন্তু এই অঞ্চলে যে মানুষ রয়েছেন তারা অভিযোগ করছেন 2 দিন ধরে কোনো জনপ্রতিনিধি থেকে শুরু করে স্থানীয় যারা স্বেচ্ছাসেবকরা বা কোনো ধরনের সমাজসেবক যারা আসলে দুর্যোগে মানুষের পাশে এসে দাঁড়ান, এমন সহযোগিতা তারা পাননি। ফলে তাদের কিন্তু এক ধরনের বিপর্যস্ত অবস্থা এবং এই রাস্তায় একমাত্র দাবি তাদের, রাস্তাটি ঠিক হলে এই পানি আসলে নামবে, আনালে আরো কিছুদিন তাদের এখানে পানি বন্দী থাকতে হবে। তো বাগেরহাটের উপকূলীয় জেলা মোড়লগঞ্জ থেকে ঘূর্ণিঝড় পরবর্তী যে চিত্র আমার কাছে এই ছিল সর্বশেষ। বাগেরহাট থেকে তানজিম আহমেদ এবং এর আগে খুলনা থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী বেল্লাল হোসেন সজল। এই মুহূর্তে পটুয়াখালীর গলাচিপায় আছেন সহকর্মী শিকদার জাবির হোসেন, সোমবাড়িয়া বাজারে আছেন সহকর্মী শাকিল মাহমুদ এবং শহরে আছেন মাহমুদ মনির হোসেন বাদল। প্রথমে আমরা যাচ্ছি জাবিরের কাছে। রেমাল কেটে গেছে কিন্তু রয়ে গেছে ক্ষত চিহ্ন। উপকূলের বাসিন্দারা ক্ষত চিহ্ন বয়ে বেড়াচ্ছেন।
চরম দুর্ভোগে দিন কাটছে উপকূলের মানুষের। আপনারা জানেন ঘূর্ণিঝড় রেমাল আগা থানায় উপকূলের নিম্নাঞ্চল 4 থেকে 5 ফুট প্লাবিত হয়েছে, ডুবে গেছে রাস্তাঘাট, মাছের ঘের, পুকুরের পানি এবং মানুষের বসত বাড়িও ডুবে গিয়েছিল। আপনারা জানেন যে পটুয়াখালী জেলার বিচ্ছিন্ন দ্বীপ রাঙ্গাবালী উপজেলার নিম্নাঞ্চলগুলো কিন্তু পানিতে ডুবে গিয়েছিল, যেই নিম্নাঞ্চলের মানুষ এই মুহূর্তে চরম দুর্ভোগে আছেন এবং গত 3 দিন ধরে রাঙ্গাবালী উপজেলা সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে। স্পিডবোট, ট্রলার, লঞ্চ সবকিছু বন্ধ রয়েছে। সে কারণে ওই উপজেলা থেকে মানুষ বের হতে পারছে না এবং জেলা শহর থেকেও কেউ সেখানে যেতে পারছে না। এখনো পর্যন্ত কিন্তু আগুনমুখা নদী ভয়াল রূপ ধারণ করে আছে, উত্তাল আছে। সে কারণে লঞ্চ, স্পিডবোট সবকিছুই কিন্তু বন্ধ আছে। আপনাদের আমি একটু অবগত করি, সেটি হচ্ছে রাঙ্গাবালীর চর মন্তাজ, চালিতাবনিয়া, চর আন্ডা, গলাচিপা উপজেলার চর কাজল, চর বিশ্বাস, এই বিচ্ছিন্ন দ্বীপগুলো এই মুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। সেই সঙ্গে এসব দ্বীপের অন্তত 5 থেকে 6 হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে অন্তত 3 থেকে 4 হাজার বাড়িঘর এবং পানির নিচে বাড়িঘর ডুবে থাকার কারণে পানি নেমে গেলেও সেসব এলাকায় কিন্তু ভোগান্তি চলছে। এক ধরনের দুর্বিষহ অবস্থা বিরাজ করছে এসব এলাকার মানুষের। পটুয়াখালীর নিম্নাঞ্চলের মানুষ কিন্তু এই মুহূর্তে হাহাকার করছেন। যদিও দুর্যোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণের ব্যবস্থা করা হয়েছে তাৎক্ষণিকভাবে। দুর্যোগ ত্রাণ প্রতিমন্ত্রী তার নিজ এলাকায় 23 লাখ টাকা নগদ অর্থ এবং শুকনো খাবার, সেই সঙ্গে গো খাবার সহ এগুলো ব্যবস্থা করেছেন। তো এই মুহূর্তে সেগুলো কিন্তু বিতরণের কার্যক্রম করা হবে। শুধুমাত্র নদী উত্তাল থাকার কারণে সেখানে পৌঁছানো যাচ্ছে না, এটা আমাদেরকে জানিয়েছেন। তো এতটুকুই ছিল পটুয়াখালীর গলাচিপা রাঙ্গাবালী সীমান্তবর্তী এলাকা থেকে আমার কাছে সবশেষ তথ্য। আমাদের সহকর্মী শাকিল মাহমুদ আছেন কলাপাড়াতে, আমরা সরাসরি চলে যাব সেখানে। দেখুন, ঘূর্ণিঝড় রেমালের আঘাতে কিন্তু লণ্ডভণ্ড হয়ে গিয়েছে উপকূলীয় এলাকাগুলো। একদিকে যেমন উপকূলীয় এলাকার বাঁধগুলোর ক্ষতি হয়েছে, তেমনি কিন্তু মানুষের যে ঘরবাড়ি আছে সেগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। এর পাশাপাশি কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকেও আমরা দেখেছি যে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই উপকূলীয় অঞ্চলগুলোতে কিন্তু বিদ্যুৎ নেই। এর পাশাপাশি মোবাইলের যে নেটওয়ার্ক সেগুলোও কিন্তু নেই, মোবাইলের টাওয়ার নেই। আমরা এই মুহূর্তে আছি পটুয়াখালীর সোমবাড়ি এলাকায়। এখানে পল্লী বিদ্যুতের যারা আছে তারা কিন্তু যত দ্রুত সম্ভব আসলে এই বিদ্যুতের লাইন সচল করতে তারা কিন্তু কাজ করে যাচ্ছে। বিভিন্ন জায়গায় যে সব তারগুলো আছে, যে তারগুলো ছিঁড়ে গেছে সেগুলোকে তারা ঠিক করছে। এর পাশাপাশি যেহেতু ঘূর্ণিঝড়ে বিভিন্ন বড় বড় গাছপালা এসে কিন্তু বিদ্যুতের তার এবং খুঁটির ক্ষতি করেছে, সেই গাছগুলো কিন্তু অপসারণে তারা কাজ করছে। আমরা কথা বলেছিলাম পল্লী বিদ্যুতের যারা আছে এই কর্মকর্তা তাদের সাথে, তারা যেটা আমাদেরকে জানিয়েছে যে তারা কিন্তু দিন রাত আসলে বিদ্যুৎ সচল করতে তারা কাজ করে যাচ্ছে। বিদ্যুতের যে তারগুলো আছে সেগুলো ঠিক আছে কিনা তারা দেখছে। তবে তারা যেটা বলছে যে বিদ্যুতের যে মেন যে লাইন সেটাই তেমন কোনো একটা ক্ষতি না হলেও ভিতরে যে গ্রাহকদের যে খুঁটিগুলো আছে অধিকাংশ খুঁটি কিন্তু ভেঙে গেছে। তার পাশাপাশি যে সংযোগ যে তার সেগুলোরও কিন্তু ক্ষতি হয়েছে। আমরা বিভিন্ন মোবাইলের টাওয়ারে গিয়েছিলাম, সেখানে আমরা দেখেছি যে জেনারেটর এর মাধ্যমে কিন্তু মোবাইলের টাওয়ারগুলো সচল করার চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন পেট্রোল পাম্প থেকে কিন্তু তারা পেট্রোল সংগ্রহ করছে এবং মোবাইলের টাওয়ারগুলোতে কিন্তু তারা প্রতিনিয়তই কিন্তু কাজ করে যাচ্ছে বলে তারা কিন্তু জানিয়েছে। এবং আমরা কথা বলছিলাম বরিশালের বিভাগীয় কমিশনারের সাথে, তারা বিভাগীয় কমিশনার যেটা বলেছে যারা এই ঘূর্ণিঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে দ্রুতই তাদেরকে সহায়তার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছেন প্রশাসন। আমরা এটুকুই ছিল আমার কাছে। আমরা যাব আমাদের আরেক সহকর্মী মনির হোসেন বাদলের কাছে, তিনি আছে পটুয়াখালীতে, জানবো সেখানকার খবর। ঘূর্ণিঝড় রেমাল চলে গেলেও রেখে গেছে তার ক্ষতচিহ্ন। প্রতি বছর কোনো না কোনো দুর্যোগ হানা দেয় এই উপকূলীয় জেলা পটুয়াখালীতে। এবছর তা কোনো ব্যতিক্রম হয়নি। তবে ঘূর্ণিঝড় রেমালের আঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই উপকূলীয়
না পটুয়াখালীতে। এবছর কিন্তু সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কাঁচা পাকা ঘরে। পটুয়াখালী জেলায় এবছর এই ঘূর্ণিঝড় রেমালের কারণে 37,000 কাঁচা পাকা ঘর বিধ্বস্ত হয়েছে। এছাড়া আমরা যদি বলি যে বেড়িবাঁধের কথা, পটুয়াখালী জেলায় যে 1300 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে, এর উপর 7 কিলোমিটার বেড়িবাঁধ কিন্তু সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। এবং এই ঘূর্ণিঝড় রেমালের সময় এই বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু পানি বন্দী অবস্থা ছিল। তবে এবছর কিন্তু বিষয়গুলো কিন্তু ঘূর্ণিঝড়ের বেশ ক্ষতি হয়েছে। পটুয়াখালী জেলায় কিন্তু 28 কোটি টাকার মুগডাল রবিশস্য সহ বিভিন্ন ক্ষতি হয়েছে। তবে কত লাখ গাছপালা পড়ে গেছে এই বিষয়ে কারো তথ্য নেই জেলা প্রশাসনের কাছে। তবে যদি আমরা বলতে পারি যে মৎস্য খাতে অনেকটা ক্ষতি হয়েছে। মৎস্য খাতে 15,000 পুকুরে মাছ কিন্তু ভেসে গেছে। এছাড়া প্রায় 700টি যে ঘের রয়েছে ঘের কিন্তু ভেসে গেছে। তবে এই ক্ষতির পরিমাণ জেলা মৎস্য কর্মকর্তা জানিয়েছে প্রায় 30 কোটি টাকার মতো মাছের ক্ষতি হয়েছে। তবে সব মিলিয়ে বলতে পারি যে এবছর কিন্তু এই ঘূর্ণিঝড় রেমালে কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে উপকূলীয় জেলা পটুয়াখালীতে। এই ছিল আমার কাছে ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ খবর। পটুয়াখালীতে যোগ দিয়েছিলেন মোহাম্মদ মনির হোসেন বাদল এবং এর আগে শাকিল মাহমুদ এবং তার আগে জাবির হোসেন। তারা আমাদেরকে জানাচ্ছিলেন ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ক্ষয়ক্ষতির খবরাখবর। ঘূর্ণিঝড় রেমালের প্রভাব মুক্ত হলেও ভোগান্তি পিছু ছাড়েনি রাজধানীবাসীর। কয়েক ঘন্টা আগে বৃষ্টি থেমে গেলেও অনেক এলাকা থেকে পানি নামেনি এখনও। জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্তি না মেলায় ক্ষোভ প্রকাশ করেন অনেকে। ঝড়ে উপড়ে পড়া গাছ আর খুঁড়ে রাখা সড়ক নাগরিক ভোগান্তি বাড়িয়েছে কয়েক গুণ। এসব সমস্যা সমাধানে মাঠে সরব সিটি কর্পোরেশনের কর্মীরা। ক্ষোভে ফেটে পড়া এই নারী রাজধানীর কাঁঠাল বাগানের বাসিন্দা। 3 বছর আগে ফ্রি স্কুল স্ট্রিটে ফ্ল্যাট কেনাই যেন কাল হয়েছে তার। প্রতি বছর বর্ষা মৌসুমে পুরো পরিবার হয়ে পড়েন এক প্রকার গৃহবন্দী। রাজধানী ঢাকা ঘূর্ণিঝড় রেমালের প্রভাবমুক্ত হয় ভোর থেকেই। সকাল 6টার দিকে বৃষ্টি বন্ধ হয়, মেঘমুক্ত আকাশে দেখা মেলে রোদেরও। তবে ঝড় চলে গেলেও ভোগান্তি পিছু ছাড়েনি নগরবাসীর। রাতে জমে থাকা বৃষ্টির পানি আটকে থাকে দুপুর পর্যন্ত। কোথাও হাঁটু পরিমাণ, আবার কোথাও কোমর পরিমাণ পানি ভেঙে কাজে নামে নগরবাসী। বৃষ্টি আর ড্রেনের পানি মিলেমিশে সব একাকার। কোথায় রাস্তা, কোথায় নালা, বোঝার উপায় নেই কোনো। রাজধানীর অনেক এলাকায় বাসিন্দাদের পড়তে হয় এমন তিক্ত অভিজ্ঞতার মুখে। 15 মিনিট বৃষ্টি হলে 1 হাঁটু পানি জমে যায়। এটা ঢাকার শহর, আমাদের রাজব শহর ঢাকা। আমার ঘরের মধ্যে 1 কোমর পানি। বাসা বাড়িতে পুরো ডুবে গেছে, এটা ওটা আমারটা। অপরিচ্ছন্ন জীবাণুযুক্ত পানি থেকে বাঁচতে অনেকে হাঁটার পথ পার হন রিকশা যোগে। নাগরিকদের অভিযোগ, এমন ভোগান্তির দায় ঘূর্ণিঝড় রেমালের নয়। বৃষ্টি হলেই এমন করুণ পরিণতি তাদের নিত্য সঙ্গী। 40 টাকা রিক্সা, 30 টাকা রিক্সা ভাড়া দিয়ে আমাকে বাজার করতে যেতে হচ্ছে। সকালেও মেয়ে নিয়ে স্কুলে গেলাম, এখন পর্যন্ত আসলাম, এই একই অবস্থা। পানি যাওয়ার ব্যবস্থা নাই বিধায় তো এই সমস্যাটা। জলাবদ্ধতার পাশাপাশি খুঁড়ে রাখা রাস্তাও ভোগান্তি বাড়ায় মানুষের, সেই সঙ্গে ঝড়ে উপড়ে পড়া গাছও। তবে এসব সমস্যা থেকে মুক্তি দিতে মাঠে ছিলেন সিটি কর্পোরেশনের কর্মীরা। যে ময়লাগুলো এগুলো সরাইতেছে। গত 24 ঘন্টায় ঢাকায় 224 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে জানিয়ে আবহাওয়া অফিস বলছে, দুর্বল রেমালের পরবর্তী গন্তব্য আসাম। ঘূর্ণিঝড় এখন যদিও নাই, সে একটি নিম্নচাপে পরিণত হয়ে গেছে এবং আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। মৌসুমী বায়ুর কারণে সামনের দিনে বৃষ্টিপাত বাড়বে বলেও জানায় আবহাওয়া অফিস। শুধু সড়ক কিংবা অলিগলি নয়, রাজধানীতে সামান্য একটু বৃষ্টিতে অনেক বাসাবাড়িতে এমন হাঁটু পানি জমে যায়। বছরের পর বছর ধরে চলা এই অপরিকল্পিত নগরায়নের দায় যেমন সিটি কর্পোরেশনের রাজুকের, তেমনি এর দায় এড়াতে পারেন না স্থানীয় বাসিন্দা কিংবা বাড়িওয়ালারাও। সুতরাং একে অপরকে দোষারোপ না করে এই সমস্যার টেকসই সমাধানের দিকে মনোযোগ দেওয়া উচিত সবার আগে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানার পর বহির্নগর থেকে বন্দরে আনার সময় ঝোড়ো হাওয়ায় একটি জাহাজ আটকে পড়েছে বন্দরের পতেঙ্গা এলাকায়। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শফিকুল আলম, সরাসরি যাচ্ছি তার কাছে।
চট্টগ্রাম বন্দরে পতেঙ্গা যে কন্টেনার টার্মিনাল রয়েছে সেখানে একটি কার্গোবাহী একটি জাহাজ আটকে গেছে। সেটি হচ্ছে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কিন্তু সেটি বহির্নোঙর থেকে আসার সময় কিন্তু সকাল 11টা থেকে 11:30টার দিকে সেই জাহাজটি আটকেছে। আমি একটু দেখানোর চেষ্টা করি। সেই জাহাজটি এখন পতেঙ্গা টার্মিনালের কন্টেনার টার্মিনালের ঠিক কিছু দূরে অবস্থান করছে। কসকো শিপিং এজেন্টের সেই জাহাজটা আপনি হয়তো দেখতে পাচ্ছেন, যেটি গত শনিবার কিন্তু চট্টগ্রাম বন্দর থেকে, অর্থাৎ যখন ঘূর্ণিঝড়ের সিগন্যাল আসে তখন গত শনিবার কিন্তু চট্টগ্রাম বন্দর থেকে সেটিকে বহির্নোঙরে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং যেহেতু ঘূর্ণিঝড় স্বাভাবিক হয়ে যাওয়ার পর আজকে সকালে সেটিকে আবার চট্টগ্রাম বন্দরে আসার জন্য নির্দেশনা পেয়েছে তারা। আসার পর ঠিক 11টা থেকে 11:30টার দিকে এই অর্থাৎ কার্গোবাহী এই জাহাজটি এখানে আটকে যায়। আপনাকে জানিয়ে রাখি, চট্টগ্রাম বন্দরে কিন্তু আগে যে জাহাজগুলো ঢুকতো সেগুলো ড্রাফট ছিল 9 এবং দৈর্ঘ্য ছিল 180 থেকে 90, কিন্তু এখন কিন্তু 12 থেকে 13 ড্রাফটের জাহাজ চট্টগ্রাম বন্দরে ঢুকতে পারে এবং দৈর্ঘ্য প্রায় 200 থেকে 210 পর্যন্ত ঢুকতে পারে। 200 দৈর্ঘ্যের জাহাজ চট্টগ্রাম বন্দরে ঢুকেছে এবং 12 থেকে 13 ড্রাফটের জাহাজও অতীতে ঢুকেছে। তো এই যে জাহাজটি যেটি আমরা দেখতে পাচ্ছি, কিছুক্ষণ আগে আমরা দেখেছি এখানে বেশ কয়েকটি জাহাজ বহির্নোঙরে যেগুলো অবস্থান করছে সেরকম জাহাজগুলো, এগুলোকে বলা হচ্ছে মাদার ভেসেল, সবচেয়ে বড় জাহাজ, যেগুলো সবসময় কিন্তু চট্টগ্রাম বন্দরে সময় ঢুকতে পারে না এবং সেগুলো নির্দেশনার পর এই জাহাজটা এখানে ঢুকেছে। বেশ কয়েকটি জাহাজ আমরা এর আগে ঢুকতে দেখেছি। প্রতি বছর কিন্তু চট্টগ্রাম বন্দরে কিন্তু অন্তত পক্ষে প্রতি মাসে 300 করে হিসাব করে প্রতি বছর প্রায় 3,500 থেকে 4,000 কিন্তু এরকম মাদার ভেসেলগুলো আছে। এটি আজকে সকালেই এই জাহাজটি এখানে চট্টগ্রামের যে পতেঙ্গা যে কন্টেনার টার্মিনাল রয়েছে সেখানে এসে কিনে জাহাজটি আটকে গেছে। আমরা যতটুকু তথ্য পেয়েছি বন্দরের 3টি ট্যাগ বোট এসেছে এবং সেটিকে উদ্ধারের চেষ্টা করছে এবং সেটিকে ট্যাগ বোটের সাহায্যে এই বিশাল আকৃতির এই মাদার ভেসেলটিকে টেনে বিভিন্ন ঘাটে নেওয়া যাওয়া হবে, কারণ এখানে প্রায় 19টির বেশি টার্মিনাল রয়েছে, সেখানে নিয়ে যাওয়া হবে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম বন্দরে যে পতেঙ্গা যেই একটি জাহাজ আটকে গেছে সেটির সর্বশেষ তথ্য। শফিকুল আলম, চট্টগ্রাম থেকে। রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরাসরি যাচ্ছে সেখানে। করতে পারে 17 কোটি মানুষের দেশ, কিন্তু প্রশ্নটা হচ্ছে সরকার তাদের অপরাধকে অস্বীকার করে তাদেরকে পার পেয়ে যাওয়ার সুযোগ করে দিচ্ছে কিনা, সেই সুযোগ প্রধানমন্ত্রী শেখ হাসিনারা বলে পাওয়ার, সেই সুযোগ পাওয়ার কোনো সুযোগ। আমরা 2019 সালে দেখেছি যে দুর্নীতির বিরুদ্ধে আপনারা একেবারে সোচ্চারে বিভিন্ন অভিযান পরিচালনা করেছিলেন। এখন আবারও একই যে একটা যে বিন্দিরামের ঘটনা আশা করে আমি একটা কথা বলি সাংবাদিক বন্ধু, এখন 3বার সংসদ সদস্য নির্বাচিত হবার পর বাংলাদেশে আপনারা স্বাধীনতা আছে, পত্রিকা খুললেই মনে হয় যেন আমরা নেই কোনো পত্রিকা। তো আপনারা কেউ কি তার চোরাচালানের কোনো তথ্য দিতে পেরেছেন? এতদিন বেনজির আহমদ বাংলাদেশের আইজিপি, কই বেনজিরের যে দুর্নীতি করেছে সে তথ্যটি কি আপনারা কেউ দিতে পেরেছে? রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে বক্তব্য রাখছিলেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমরা সরাসরি ছিলাম সেখানে। বর্তমান সরকারের একমাত্র লক্ষ্য লুটপাট দুর্নীতি, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি বলেন, সাবেক সেনা প্রধান আজিজ আহমেদ ও সাবেক আইজিপি বেনজির আহমেদও আওয়ামী লীগের সৃষ্টি। আজকে এখন তার হাজার হাজার বেরোচ্ছে আপনার অপকর্ম, লুটের ইতিহাস, শুধু একটা দুইটা নয়, এরকম অসংখ্য ঘটনা। আজকে চতুর্দিকে তাকিয়ে দেখবেন তাদের দুর্নীতি ছাড়ার কিছু নেই। শুধু ঢাকাতে না, সব জায়গায় একই অবস্থা। তারা অনলি গোল, কে কি হবে না হবে সমস্ত দল মত নির্বিশেষে এক হয়ে গিয়েছিল। আজকে কিন্তু সেই সময় এসে গেছে, তখন দেশ স্বাধীনতার জন্য আমরা লড়াই করেছিলাম, আর দেশ রক্ষা করার জন্য এখন এই লড়াই। আমরা আন্দোলন আমাদের বহাল থাকবে, শুধু নয় তীব্র থেকে তীব্রতর হবে।
জাতিসংঘে বাংলাদেশের শান্তিরক্ষী ও মানবাধিকার নিয়ে জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলের তথ্যচিত্র কোনো এজেন্ডার অংশ কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তিনি। সকালে রাজধানীর আগারগাঁওয়ে এক কর্মশালায় গাজা ইসরায়েলের মানবাধিকার নিয়ে প্রতিবেদন করে ডয়েচে ভেলেকে নিজেদের নিরপেক্ষতা প্রমাণের তাগিদ দিয়েছেন তিনি। মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে এক কর্মশালায় বিষয়টি নিয়ে কথা বলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। ডয়েচে ভেলের তথ্যচিত্র বিশেষ এজেন্ডা ভিত্তিক কিনা তা নিয়ে সংশয় তার। একই সঙ্গে গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যা সহ মানবাধিকার লঙ্ঘন নিয়ে প্রতিবেদনের মাধ্যমে জার্মান ভিত্তিক গণমাধ্যমটিকে নিজেদের প্রকৃত স্বাধীনতা যাচাইয়ের অনুরোধ জানান তথ্য প্রতিমন্ত্রী। DW একটা রিপোর্ট করেছে হিউম্যান রাইটস নিয়ে। অদ্ভুতভাবে অবাক হলাম, শ্রীলঙ্কার কনটেক্সটের সাথে বাংলাদেশ নিয়ে এসেছে। তাদের যদি হিউম্যান রাইটসের প্রতি এত কমিটমেন্ট থাকে সেটা প্রমাণ তারা দেখ। গাজাতে যে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে, জেনোসাইড হচ্ছে, সেটার উপর আর একটা ডকুমেন্টারি তারা বানিয়ে দেখ এবং তার মাধ্যমে তাদের কমিটমেন্ট টু হিউম্যান রাইটস তারা প্রুফ করুক। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য দিয়ে মানুষকে ঝুঁকিতে ফেলছে কিছু গোষ্ঠী। সেসব প্রতিরোধে সরকারের অবস্থানও তুলে ধরেন তথ্য প্রতিমন্ত্রী। কত নারী শিশু গ্রামে গঞ্জে মফস্বলে ঝুঁকির মধ্যে পড়ে যান অপতথ্যের দ্বারা শিকার হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কর্মশালায় তথ্য নিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদও দেন প্রতিমন্ত্রী। তথ্যের মালিক জনগণ, তথ্যের কাস্টোডিয়ান শুধু সরকার বা সরকারের প্রশাসনে কাজ করছেন যারা, তারা। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। প্রায় 650 বিঘা জমি ও গুলশানে 4টি ফ্ল্যাট জব্দের পর এবার একে একে বন্ধ করা হচ্ছে সাবেক আইজিপি বেনজির আহমেদের শেয়ার বাজারের লেনদেন। বেনজিরের বিও অ্যাকাউন্ট অবরুদ্ধ করতে সিডিবিএলকে নির্দেশ দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা। বন্ধ থাকবে স্ত্রী ও 2 মেয়ের নামে খোলা হিসেবের লেনদেনও। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে শেয়ার বাজারে থাকা বিও বা বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট ফ্রিজ করার নির্দেশ দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। সোমবার শেয়ার বাজারে স্বয়ংক্রিয় পদ্ধতিতে বিও হিসাব ও শেয়ারের তথ্য সংরক্ষণকারী প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ বা সিডিবিএলকে এই নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, ফ্রিজ থাকা অবস্থায় এসব অ্যাকাউন্ট ব্যবহার করে শেয়ার বেচাকেনা এবং অর্থ জমা বা তোলা যাবে না। এখন পর্যন্ত পাওয়া তথ্যের বরাতে বিএসইসির সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শেয়ার বাজারে বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের 6টি বিও অ্যাকাউন্ট রয়েছে। এর আগে দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর আদালত গত বৃহস্পতিবার বেনজির আহমেদ, তার স্ত্রী, 3 মেয়ে ও এক স্বজনের নামে থাকা 345 বিঘা জমি জব্দের আদেশ দেন। এরপর গত রোববার আদালত তার স্ত্রী জিশান মির্জার নামে থাকা মাদারীপুরে 276 বিঘা জমি ও পরিবারের নামে থাকা গুলশানে 4টি ফ্ল্যাট জব্দের আদেশ দেন। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। জাপানের নাগাসাকিতে বাংলাদেশের অর্থায়নে নির্মিত শান্তি স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী আম উবাইদুল মোক্তাদির চৌধুরী। নাগাসাকি শহরের পিস পার্কে বাংলাদেশের অর্থায়নে শান্তি স্মৃতিস্তম্ভটি নির্মাণ করা হয়েছে। মঙ্গলবার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদও উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পারমাণবিক বোমামুক্ত বিশ্বের জন্য এবং বিশ্বে শান্তির সংস্কৃতির বার্তা পৌঁছে দেওয়ার অংশ হিসেবে বাংলাদেশ সরকার নাগাসাকি পিস পার্কে শান্তি স্মৃতিস্তম্ভ নির্মাণের প্রস্তাব দেয়। স্থপতি অনিন্দ পণ্ডিতের নকশা করা 3 মিটার উঁচু স্মৃতিস্তম্ভটি কালো গ্রানাইট ও সাদা মার্বেল পাথর দিয়ে নির্মিত। নারীর অবদানে দেশ এগিয়ে গেলেও নিজেদের স্বাস্থ্যের বিষয়ে সচেতন নন অনেকে। বেসরকারি একটি গবেষণা বলছে, প্রায় 60% নারী ঋতুকালীন পরিচ্ছন্নতার বিষয়ে অবগত নন। সম্রাট হোসেনের ছবিতে রৌনক নিয়ন্তার প্রতিবেদন। একজন নারীর স্বাভাবিক জীবনচক্রের অবিচ্ছেদ্য অংশ মেনস্ট্রুয়েশন বা পিরিয়ড, কিন্তু এ নিয়ে অস্বস্তির শেষ নেই। বেশিরভাগ কিশোরী ও নারী জনসম্মুখে এ বিষয়ে কথা বলতে দ্বিধাবোধ করেন। এর সঙ্গে একদিকে যেমন প্রজনন সক্ষমতার সম্পর্ক রয়েছে, অন্যদিকে রয়েছে সুস্বাস্থ্য নিশ্চিতের বিষয়টিও। এটা তো সবার জেনেটিক ভাবে সব মেয়েদের হয়। স্যানিটারি ন্যাপকিন কেনার ব্যবস্থা আছে।
ন্যাশনাল হাইজিন ফলো আপ সার্ভে 2018 অনুসারে মাত্র 53% স্কুল ছাত্রী পিরিয়ড নিয়ে জ্ঞান রাখে। শিশু সুরক্ষার ব্যাপারগুলো এবং কিশোরীদের সুরক্ষাও এর মধ্যে, তাদের ভবিষ্যতের পুরো জীবনের হাইজিনটা, তাদের লাইফটা, এই পিরিয়ড থেকে প্রোডাক্টিভ সাইকেল তাদের পুরোটাই ডিপেন্ড করে। গ্রামাঞ্চল বা সুবিধা বঞ্চিত নারীদের জন্য বিনামূল্যে কিংবা সাশ্রয়ী মূল্যে স্যানিটারি ন্যাপকিন সহজলভ্য করার পরামর্শ বিশেষজ্ঞদের। যদি একটু দামটা কমিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু প্রত্যন্ত অঞ্চলে বা গ্রামাঞ্চলে যারা আছে তারাও এই সুরক্ষাটা পেতে পারে। সম্প্রতি সচেতনতা বৃদ্ধি ও স্বল্প মূল্যে স্যানিটারি ন্যাপকিন কেনার সুবিধা সহ স্বাস্থ্য সুরক্ষায় নানা ধরনের উদ্যোগ নিয়েছে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বাড়ি জমির পর এবার বেনজিরের শেয়ার মার্কেটের বিও অ্যাকাউন্ট ফ্রিজ বন্ধ থাকবে। স্ত্রী ও 2 মেয়ের নামে খোলা হিসেবের লেনদেনও। এই ছিল দুপুরের সময়ে। এরপর বিভাগীয় সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী রাইসা জান্নাত। ধন্যবাদ ইমদাদ। বিভাগীয় সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পরে, সঙ্গেই থাকুন সময়ের।